মনের ইচ্ছা পূর্ণ হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার কার সাথে দেখা হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। খুব আনন্দের একটা খবর আছে, আমি যাচ্ছি নবদ্বীপ। আমার ভীষণ ইচ্ছে ছিল এই দামোদর মাসে যাতে একটা দিনের জন্য আমার ধামবাস হয়। রাধা মাধবের কাছে অনেক অনেক প্রার্থনা করেছি, তোমাদের মতো ভক্তবৃন্দদের কাছে অনেক অনেক প্রার্থনা করেছি। অবশেষে রাধারানী এবং সকল আমার ভক্তবৃন্দগণ আমাদের কৃপা করেছেন, তার জন্য আমি নবদ্বীপ যেতে পারছি। ব্লগটা আজকে থেকে শুরু করলাম। আজকে হচ্ছে উত্থান একাদশী। আমি আজকে বাড়িতে চলে যাব, কারণ গোপাল সোনাকে মায়ের কাছে রাখতে হবে। নাহলে গোপাল সোনাকে ভেবেছিলাম একবার নিয়ে যাই, আবার ভাবলাম না থাক, গোপাল সোনার অনেকটা জার্নি হয়ে যাবে। আর ভগবানকে সাথে নিয়ে গেলে অনেক নিয়ম কানুন পরিচ্ছন্নতা পালন করতে হয়, তো তাই গোপাল সোনাকে নিয়ে আমি চলে যাব আজকে বাড়িতে। আর মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের নবদ্বীপে কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কি প্রসাদ পেলাম সবটাই বিস্তারিতভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থেকো। হরে কৃষ্ণ। দেখো আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, মোটামুটি অনেক কিছু। আমার চাদর নিয়েছি, কারণ আমার একটু ঠান্ডার ধাঁচ আছে। এখানে শাড়ি আছে, জামা কাপড় আছে, এখানে আমার মেকআপের জিনিসপত্র আছে। ভেবেছি এই ব্যাগটা একটু ক্যারি করব। আর এই একাদশীর দিন আমাদের গোপাল সোনার তোমরা একটু দর্শন করে নাও। রাধে রাধে। কারণ একটু পরেই গোপাল সোনা চলে যাবে বাড়িতে। গোপালের গোছগাছ করতে আসবো। এই দেখো জামা কাপড় সব আমি এলোমেলো করে রেখেছি, গ্রন্থাদি সব এলোমেলো বিছানার উপরে। এই যে গোপালের জামা কাপড়ের এক ব্যাগ ভর্তি, এই মেকআপ বক্স, আর এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব গোপাল সোনার। আর এখান থেকে আমি কিছু টাকা ধার নিতে চলে এসেছি, কারণ মন্দিরে যাব, আমার খুচরো পয়সার প্রয়োজন আছে। না না, আমি একেবারে নিয়ে নিচ্ছি না, তার বিপরীতে আমি গোপাল সোনার এখানে 50 টাকা রেখেও দেবো। এখন আমি তিলকার গঙ্গা জলটা রেডি করে নিলাম এবং দীপদান করার উদ্দেশ্যে যা যা প্রয়োজনীয় সব নিয়ে নিয়েছি। এবারে গোপাল সোনার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, কারণ বাড়িতে ও 3-4টা দিন থাকবে। ঘুমানো ড্রেস, ঘুম থেকে ওঠার ড্রেস, নতুন পরিষ্কার ড্রেস, অনেক কটা ড্রেসই গোপাল সোনার গোছাতে হবে। তারপর আবার তোমাদের সাথে দেখা হবে যখন আমি বাসে উঠবো তখন। হরে কৃষ্ণ। চলে এসেছি বন্ধুরা বাসের অপেক্ষায়। আমি আর গোপাল সোনা দুজনে বসে আছি। আর এই যে দেখো বাসে উঠেও পড়েছি, আমি এক সিটে আর আমার গোপাল সোনা আর এক সিটে। অবশেষে আমি, বুনু এবং প্রভু 3 জনে মিলে টোটোতে উঠে পড়েছি। বাড়ি থেকে রিজার্ভ করা ছিল টোটো। স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব এই 45 মিনিট হবে টোটোতে। সানগ্লাসটাও ক্যারি করে নিয়েছি, কারণ আমার চোখের একটু সমস্যা আছে, রোদে আমার সুবিধা হয় সানগ্লাস পরলে। আর অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আমরা পৌঁছে গিয়েছি নিউ কোচবিহার স্টেশনের একেবারে খুব কাছে। কি যে সমস্যা হয়েছিল আমাদের এই যাত্রাকালে, কত যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ভগবানের কাছে যেতে গেলে অনেকটা যুদ্ধ করেই যেতে হয়, কারণ আপনারা ভক্তিপথে থাকুন, ভক্তি করুন, ভগবানের ধামে যান, সেটা কিন্তু সকলে ভালো চোখে দেখে না। এমনকি অনেক ভক্তরাও সেটাকে ভালো চোখে দেখেন না। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ভগবানের থেকে ভক্তদের দূরে রাখাও কিন্তু ঠিক কাজ নয়। তাই আমি মনে করি যারা ধামে যেতে চায় তাদের কখনো আটকাবেন না। এই দেখুন আমরা নবদ্বীপ ধামে কিন্তু পৌঁছে গিয়েছি রাধা মাধবের কৃপায়। আর ভগবান যাকে টানে তাকে বেঁধে রাখা এত সহজ নয়। এই দেখুন রাস উপলক্ষে কিন্তু মায়ের পুজো হচ্ছে, এটা আমার জানা ছিল না। প্রত্যেক মোড়ে মোড়ে যে এত পুজো হয়। আর অবশেষে আমরা যেখানে থাকবো সেই মঠে চলে এসেছি। আমরা সারস্বত মঠে ছিলাম, আর এটা হচ্ছে জল মন্দির নামেও কিন্তু প্রচলিত। ভোরবেলা স্নানাদি সম্পূর্ণ করে হরিনাম জপ করতে করতে চলে এসেছি গিরি গোবর্ধন পরিক্রমা করার উদ্দেশ্যে। রাধারানীর কৃপায় মহারাজ আমাদের বললেন যে তোমরা কি দর্শনে যাবে ওপারে। আমার কখনো যাওয়া হয়নি, বিশ্বাস করুন। গিরি গোবর্ধনের এত কাছে, নবদ্বীপের জল মন্দিরে গিরি গোবর্ধন স্থাপিত আছে। আপনারা যদি নবদ্বীপে যান অবশ্যই সেটা দর্শন করবেন, অতি দুর্লভ দর্শন, সবাই কিন্তু জানেও না। আর আমি দূর থেকেই দর্শন করেছিলাম প্রতিবার। এবারে রাধারানীর কৃপায় একেবারে নৌকা করে গিরি গোবর্ধনের সামনে গিয়ে পরিক্রমা করেছি। মহারাজ দ্বীপ দিয়েছে, দ্বীপ দান করেছি, আবার ফিরে এসেছি। আসামের তাঁবুল মানে সুপারি, হ্যাঁ সুপারি, ঠিক আছে, কাঁচা সুপারি, হ্যাঁ কাঁচা সুপারি, পাকা সুপারি নিয়ে
গোবরের মধ্যে রেখেছে। তারপর মন্দিরে এসে দেখি গুরু মহারাজ পাঠ করছেন, সেটা শ্রবণ করেছি। এটা যে রাধারানীর কত বড় কৃপা, যারা ভক্তি করে শুধু তারাই বুঝতে পারবে, আর না হলে সাধারণ মানুষের কাছে এটা অতি সাধারণই মনে হবে। দামোদর বাসে আমাদের সকলেরই ধামবাস করা কিন্তু কর্তব্য। যারা কোনো কারণে ধামে যেতে পারে না তাদের জন্যই শুধু গৃহে থেকে ভজন করা কর্তব্য। এটা আমি বলছি না, শাস্ত্রে বলছে। যদি ভক্তিপথে থাকেন তবে এতটুকু জানা বা বোঝা কিন্তু সকলেরই কর্তব্য। তাই ভক্তদের ধামে যেতে আটকাবেন না অন্তত। তারপর সন্ধেবেলা আমরা নবদ্বীপ থেকে লঞ্চে করে নদী পেরিয়ে তারপর বাসে উঠে মায়াপুরে গিয়েছি ইস্কন মন্দিরে। বাসে থাকাকালীন আমি ইন্দুলেখা মাতাজিকে বলেছিলাম, মাতাজি আপনি কি মন্দিরে আছেন? আর মাতাজি সাথে সাথেই আমাকে রিপ্লাই দিয়েছে। তিনি বলেছেন আমি গদা ভবনের সামনে আছি। আর আমরা সকলে মিলে গিয়ে মাতাজির সঙ্গে দর্শন করেছি। এত ভালো লেগেছে। আমাদের পরম শ্রদ্ধেয় মাতাজি, আপনারা অনেকেই চিনে থাকবেন, বিশেষ করে যারা ভক্তিপথে আছেন। খুব ভালো, খুব হাসি খুশি আমাকে তার বাড়িতে যেতে বলেছেন। সকলে মাতাজির সাথে যুক্ত হবেন। আর এই ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।